হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো গোলীয় দর্পণ। এর আগে আমরা সমতল দর্পণ সম্পর্কে জেনেছি যে সমতল দর্পণ হচ্ছে একটা কাঁচ। সেই কাঁচটাকে কি করা হয়, এখানে একটা আমার কাঁচ আছে, এটা একটা কাঁচ, মানে একটা দর্পণকে আমি এইভাবে রেখেছি, তাই একটা লাইন দিয়ে দেখিয়েছি। এই কাঁচে যেটা করা হয় সমতল দর্পণ বানানোর জন্য, সেটা হচ্ছে যে একটা দিককে ধাতুর প্রলেপ দেওয়া হয়। কাঁচ যেটা, সেটা প্রতিফলন করে এবং তার সাথে প্রতিসরণও করে। দেখবে জানালা দিয়ে যখন কাঁচের সামনে দাঁড়াবে, তখন দেখা যাবে যে কাঁচে আমাদের হালকা হালকা ছবি আমরা দেখতে পাই, নিজেদের মুখটা হালকা দেখতে পাই, খুব ভালো দেখা যায় না। আর কি হয় না, দূরের জিনিস আমরা কাঁচের সাহায্যে দেখতে পারি, কাঁচের মধ্যে দিয়ে দেখতে পারি। মানে কাঁচের মধ্যে দিয়ে আলো যখন যায়, নর্মাল যে কাঁচ, তাতে যখন আলো গিয়ে পড়ে, তখন আলোর কিছুটা অংশ কাঁচের ওই প্রান্তে বেরিয়ে যায়, আর কিছুটা অংশ কাঁচের এই দিকে ফেরত আসে। যদি দেখা যায় যে এই রেটাকে আমি 100% লাইট হিসেবে বলি, 100%, তো দেখা যাবে কাচের মধ্যে দিয়ে লাইট চলে যাচ্ছে 90%, আর 10% লাইট হয়তো কাঁচ থেকে এই দিকে ফেরত আসছে। তো আমরা যদি জানালার কাঁচের সামনে দাঁড়িয়ে থাকি, তো কাঁচের ওই প্রান্ত থেকে আমাদেরকে লোক দেখতে পারবে যে লাইটের ইন্টেন্সিটি হবে 90%, মানে আমাদেরকে বেশ পরিষ্কার যেমন তেমন দেখতে পাবে। আর আমরা আমাদের কাঁচে যে মুখটা দেখতে পাবো, সেটা 10%, মানে খুবই হালকা একটা প্রতিবিম্ব দেখতে পাবো। অর্থাৎ নর্মাল যে কাঁচ হয়, এই নর্মাল কাঁচ আলোকে খুব ভালো প্রতিফলন করতে পারে না। তাহলে আলোকে প্রতিফলন করানোর জন্য আমরা কি করব? সেটার জন্য তৈরি করা হয় দর্পণ বা মিরর, যেটাকে আমরা আয়না বলি। একটা আয়নাকে খুব ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে আয়নার একটা দিক থাকে যেদিকে আমরা আমাদের মুখ দেখতে পাই, যে কোনো বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই, আর উল্টো দিকটাই দেখবে একটা রঙিন প্রলেপ দেওয়া আছে, যেটা কাঁচের মতো দেখতে নয়, একটা রঙের প্রলেপ দেওয়া আছে। এই যে প্রলেপটা দেওয়া থাকে, এই প্রলেপটার দুটো ভাগ থাকে। প্রথমে কি করা হয় না, একটা কাঁচ নেওয়া হলো সোজা, এবার এই কাঁচটার যে কোনো একটা দিকে কি করা হয় না, একটা প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপটা দেওয়া হয় রূপো দিয়ে এই প্রলেপটা তৈরি করা হয়, যেটাকে আমরা রূপোর গয়না বলি, সিলভার, গলিয়ে পর এর ওপর প্রলেপ দেওয়া হয়। কারণ হচ্ছে আলোর প্রতিফলক হিসেবে সব থেকে ভালো হচ্ছে ধাতু, আর ধাতুদের মধ্যে সব থেকে ভালো হচ্ছে রূপো, অর্থাৎ রূপো হচ্ছে আলোর খুব ভালো প্রতিফলক। এই জন্যে দেখবে যে কোনো ধাতুর জিনিস খুব চকচকে হয়, তার কারণ হচ্ছে ধাতু খুব ভালো প্রতিফলক। তাই এক্ষেত্রেও প্রতিফলনের জন্য ধাতুকে ইউজ করা হয়। তাহলে কাঁচের একটা প্রান্তে আমি রূপোর প্রলেপ দিলাম, এবার এই রূপোর প্রলেপটা যাতে উঠে না যায় ঘষা লেগে, তার জন্য তার উপর একটা পেন্ট করে দেওয়া হয়। তার প্রথমে রূপোর প্রলেপ দিলাম, তারপর এটাকে পেন্ট করে দিলাম, ফলে এখানে একটা আমার এটা দর্পণ তৈরি হয়ে গেল। এই ধরনের দর্পণকে আমরা বলি সমতল দর্পণ। যেদিকে এই প্রলেপটা দেওয়া আছে, সেদিক থেকে আমরা কিছুই দেখতে পাবো না, সেদিক দিয়ে লাইট আর বেরোতে পারবে না। তাহলে যে সমস্যাটা হচ্ছিল যে 100% লাইট এসে এখানে পড়ার পর 90% ভেদ করে বেরিয়ে যাচ্ছিল, সেই 90% ভেদ করে বেরিয়ে যাওয়াটা আমরা এখানে আটকে দিলাম, আলোটা এদিকে আর যেতে পারবে না। এবার কি হবে, এই আলোর পুরোটাই এই দিকে ফেরত আসবে, অর্থাৎ এখান থেকে 100% গেল, এখান থেকে 100% ফিরে এলো। এক্ষেত্রে আমরা আলোর শোষণ যেটা, সেই শোষণটাকে শূন্য ধরে নিলাম। কারণ যে কোনো একটা তলে যখন লাইট গিয়ে পড়ে, একসাথে তিনটে ঘটনা ঘটে। একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ, আরেকটা হচ্ছে শোষণ। শোষণ মানে আলো ওখানে শোষিত হয়ে যাওয়া,
প্রতিফলন মানে যেদিক থেকে এলো সেদিকেই ফেরত আসা, আর প্রতিসরণ মানে বেরিয়ে যাওয়া। আমাদের এই চ্যাপ্টারের পরের দিকে প্রতিসরণ সম্পর্কে আছে, সেখানে আমরা ডিটেলসে পড়ব। কিন্তু এখন মনে রাখো যে লাইট যখন সোজা এদিকে বেরিয়ে যাবে তখন তাকে প্রতিসরণ বলে। এই প্রতিসরণটা আমরা দর্পণের ক্ষেত্রে বন্ধ করে দিলাম, তার ফলে লাইট সম্পূর্ণভাবে এদিকে ফেরত এলো এবং এটা একটা দর্পণ। এবার আমরা এখানে নিজেদের প্রতিবিম্ব খুব পরিষ্কারভাবে দেখতে পাবো, যেটা আমরা আমাদের ঘরের আয়নাতে দেখতে পাই। তো সমতল দর্পণ যে কোনো একটা দিক, মানে আমার যদি এটা কাঁচ থাকে, চাইলে আমি কাঁচের এই প্রান্তটাতেও রূপোর প্রলেপটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের আলো এই দিক থেকে আসবে এবং এই দিকে প্রতিফলিত হবে। এই দিক থেকে কোনো আলো এলে শোষণ হবে, প্রতিফলন কিছু হবে না। তাহলে এটা হলো আমার সমতল দর্পণ, এইভাবে তৈরি করা হয়। কিন্তু আমাদের এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে গোলীয় দর্পণ। এখন তোমরা এই গোলীয় দর্পণ কিন্তু বিভিন্ন জায়গায় দেখে থেকেছো, দেখতে সবসময় গোলীয় না লাগলেও ওগুলো সব গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ বলতে গোল দর্পণ হবে এমন কিছু মানে নেই, ওর সারফেসটাকে গোল হতে হবে। একটু এক্সাম্পল দিয়ে দেখায়। দেখবে তোমাদের গাড়ির যে কাঁচ হয়, যেটা গাড়ির কাঁচ লাগানো থাকে পেছনের জিনিস দেখার জন্য, বাসে লাগানো থাকে, বড় বড় বাসে চাপলে দেখবে কাঁচটা প্লেন নয়, কাঁচটা একটু বাঁকা, এরকম কার্ভ। এই ধরনের কার্ভগুলো এগুলো হচ্ছে গোলীয় দর্পণ। আমাদের বাইকে বা 4 চাকা গাড়িতেও এরকম গোলীয় দর্পণ লাগানো থাকে। বা কোথাও কোথাও দেখবে যে রাস্তা যেখানে টার্ন নিচ্ছে, সেই টার্নের একদিকে একটা গোল মতো আয়না বসানো আছে, যে আয়নার কাঁচটা এরকম প্লেন নয়, আয়নার কাঁচটা দেখতে এরকম গোল। এখানে এখানে দাঁড়ালে ছবি দেখতে পাবে। মানে একটা বড় স্ফিয়ার নিলাম, গোলক, কাঁচের গোলক, সেই কাঁচের গোলককে যদি পেন্ট করে দেওয়া হয় রূপোর, তাহলে যে দর্পণে পরিণত হবে সেটা হচ্ছে আমাদের একটা গোলীয় দর্পণ। রান্না করার কড়াই দেখবে, নতুন রান্না করার কড়াই বা নতুন চামচ যখন কিনবে, চামচের মধ্যে নিজের মুখের ছবি দেখা যায়। এগুলো হচ্ছে গোলীয় দর্পণের উদাহরণ। তো আমরা এই ব্যাপারে ডিসকাস করব ডিটেলসে। তার আগে আমাদের বুঝতে হবে গোলীয় দর্পণটা কিভাবে তৈরি করা হয়। মানে যেমন সমতল দর্পণ তৈরি করা হয় একটা কাঁচ নিয়ে রূপোর প্রলেপ দেওয়া হলো, তো গোলীয় দর্পণ কিভাবে তৈরি করব, কি নেব, রূপোর প্রলেপ দেবো, কোন দিকে রূপোর প্রলেপ দেব, এই সমস্ত বিষয়গুলো আমরা প্রথমে জেনে নিই। যেমন একটা কাঁচের দর্পণ যদি নিই, ধরে নাও এটা হচ্ছে একটা কাঁচের দর্পণ যেখানে আমি আমার মুখটা দেখতে পাবো। আমরা যখন আঁকি ছবিটা তখন তো এরকম প্লেন আঁকি না, আমরা কি করি, আমরা এইভাবে যদি অবজেক্টটা থাকে কেবলমাত্র এই লাইনটা ড্র করি, এই লাইনটা, অর্থাৎ একটা সোজা লাইন ড্র করছি, সেটা হচ্ছে এই লাইনটা। ঠিক তেমনি এই দর্পণটা যদি গোলীয় হয়, মানে এই দর্পণটা যদি দেখতে এরকম গোল হয়, তাহলে আমরা কি করব, এই বাঁকা লাইনটাকে ড্র করব। তাহলে এক্ষেত্রে গোলীয় দর্পণের যে কাঁচটা হবে, ছবিতে যে গোলীয় দর্পণ আঁকা হয় সেটা দেখতে হবে এরকম। এই হচ্ছে আমার একটা গোলীয় দর্পণ। এটা হচ্ছে আমার একটা গোলীয় দর্পণ, যেটা অনেকটা দেখতে রান্না করার কড়াইয়ের মতো। মানে তুমি যদি এই দর্পণটাকে মাটির ওপর এইভাবে নামিয়ে দাও, এটা দেখতে এরকম হবে। এবং চাইলে তুমি এর মধ্যে জল ভরে রাখতে পারবে, দেখতে অনেকটা কড়াইয়ের মতো বা বাটির মতো। এটাকে উল্টেও রাখতে পারবে, যেমন উল্টে রাখা যায়, উল্টে রাখতে পারবে। এটা একটা গোলকের অংশ। মানে আমার যদি একটা বড় গোলক থাকে, সেই গোলক থেকে কিছুটা অংশ কেটে নিলাম, যেটা পেলাম সেটা হচ্ছে একটা গোলীয় দর্পণ। এই জন্য এই দর্পণগুলোকে গোলীয় দর্পণ বলা হয়। গোলীয় দর্পণ মানে হচ্ছে একটা গোলক থাকবে বড় কাঁচের, সেখান থেকে একটা অংশ কেটে বাদ দিয়ে দেবো, তারপর সেখানে রূপোর প্রলেপ দিলে সেটা তৈরি হবে একটা গোলীয় দর্পণ। তো আমার গোলীয় দর্পণের যে ছবি আমি আঁকছি, এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণকে এবার আমরা দু রকম দর্পণে পরিণত করতে পারি। সমতল যেমন কি দেখতে হয়, এই যে আমার সমতল, সমতল মানে হচ্ছে তুমি এই দিক থেকে দেখো বা এই দিক থেকে দেখো,
দুদিক থেকে দেখতে একই রকম, এই দিক থেকেও সমতল আর এই দিক থেকেও সমতল। কিন্তু যদি এবার এই তলটা দেখো, এই দিক থেকে যদি দেখি এই তলটা একরকম, এই দিক থেকে দেখলে এই তলটা আরেক রকম। যদি এইখান থেকে দেখি তো দেখো মাঝখানটা ওপরে উঠে আছে আর সাইডগুলো ভেতরে ঢুকে আছে। এই যে মাঝখানটা উঠে আছে তাই এর নাম হচ্ছে উত্তল। আর যে এখানে দিয়ে দেখো তো মাঝখানটা ভেতরে ঢুকে আছে, সাইডগুলো ওপর দিকে উঠে আছে, এই ধরনের তলকে বলা হয় অবতল। তাহলে তল আমরা তিন রকম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সমতল, যেটা সমতল দর্পণের ক্ষেত্রে পাই। একটা সমতল কাচ যদি হয় তার এই দিকটাও সমতল, আবার এই দিকটাও সমতল। কিন্তু উত্তল অবতলের ক্ষেত্রে বাঁ দিকটা যদি উত্তল হয় তাহলে ডান দিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবতল। এবার আমাদের নির্ভর করবে যে আমরা কোন দিকটায় দুটো ছবি পরপর নিচ্ছি, কোন দিকটাতে আমরা রূপোর প্রলেপ দিচ্ছি। যেদিকে রূপোর প্রলেপ দেবে ঠিক তার উল্টো দিক থেকে নিজের মুখটাকে দেখতে পাবে। অর্থাৎ যদি আমি এই অবতল দিকটাতে রূপোর প্রলেপ দিই তাহলে কোনো একজন লোক যদি এই দিকে দাঁড়ায় তাহলে সে তার প্রতিবিম্ব দেখতে পাবে, অর্থাৎ আলোর প্রতিফলন হবে এই রকম তল থেকে এইভাবে। আবার কোথাও যদি রূপোর প্রলেপটা যদি আমি উত্তল দিকটাতে দিয়ে থাকি তাহলে কোনো লোক এই দিকে দাঁড়ালে তার প্রতিবিম্ব দেখতে পাবে, তখন আলো এইভাবে আসবে এবং এইভাবে প্রতিফলিত হবে। তাহলে আলো কোন দিক থেকে প্রতিফলিত হচ্ছে, উত্তল তল থেকে নাকি অবতল তল থেকে, তার উপর নির্ভর করবে এই দর্পণকে আমরা কি রকম দর্পণ বলবো। গোলীয় দর্পণ আমাদের দু রকম হবে। এই যে দর্পণটা দেখতে পাচ্ছ যেখানে আমার উত্তল অংশ থেকে আলোর প্রতিফলন হচ্ছে, তাই এই দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছ আলোর যে প্রতিফলন হচ্ছে সেটা হচ্ছে এই অবতল থেকে, তাই এই ধরনের দর্পণকে বলা হয় অবতল দর্পণ। আমাদের যেই বিষয়টা নিয়ে সব থেকে বেশি ডিসকাস করতে হবে সেটা হচ্ছে এই অবতল দর্পণ সম্পর্কে। কারণ আমি যখন বস্তুর রে ডায়াগ্রামগুলো ড্র করব তখন দেখতে পাবে যে অবতল দর্পণে সব থেকে বেশি নানা রকম আনসার পাওয়া যায়, উত্তল দর্পণে একই রকম আনসার পাওয়া যায়। তো একটা এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে উত্তল দর্পণে রূপোর প্রলেপ কোন দিকে দেওয়া হয়। উত্তল দর্পণ যখন দেখছো তখন রূপোর প্রলেপটা দেওয়া আছে অবতলের দিকে, আর যখন অবতল দর্পণ তখন রূপোর প্রলেপ দেওয়া আছে উত্তল দিকে। তাহলে যদি কোশ্চেন করা হয় তোমাদেরকে যে বলো তো কোনো একটা গোলীয় দর্পণ, গোলীয় কাঁচ নিলাম এবং তার অবতলের দিকে আমি রূপোর প্রলেপ দিলাম, তার দর্পণটা কি দর্পণ হবে। অর্থাৎ এখানে একটা আমি গোলীয় কাঁচ নিলাম, কাঁচ নিয়ে অবতলের দিকে রূপের প্রলেপ দিলাম, তো এটা উত্তল দিক, এটা অবতল দিক। আমি অবতল দিকে রূপোর প্রলেপ দিলাম। অবতল দিকে রূপোর প্রলেপ দেওয়া মানে এই দিকটা আমার কালার হয়ে গেল, ব্ল্যাক পেন্ট দিয়ে দিয়েছি। অর্থাৎ কোনো লোক যদি এদিকে দাঁড়ায় সে তার প্রতিবিম্ব এখানে দেখতে পাবে। তার মানে লোকটাকে দাঁড়াতে হচ্ছে কোন দিকে, উত্তলের দিকে। অর্থাৎ এই দর্পণটাকে আমি বলবো উত্তল দর্পণ। তার মানে রূপোর প্রলেপ যদি অবতলের দিকে দিই দর্পণটা হবে উত্তল দর্পণ, আর রূপোর প্রলেপ যদি উত্তলের দিকে দিই তাহলে দর্পণটা হবে অবতল দর্পণ। সমতলের ক্ষেত্রে ওই রকম বিষয় ছিল না, কারণ দুদিক থেকেই সমতল, তাই রূপোর প্রলেপ যেদিকে দাও না কেন তার উল্টো দিকটা সমতলই, তাই সমতল দর্পণে দু রকম হয় না। কিন্তু গোলীয় দর্পণ দু রকম হয়, একটা উত্তল এবং একটা অবতল। বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা এবার এই উত্তল বা অবতল দর্পণের বেশ কিছু টার্ম আছে নতুন নতুন, যে টার্মগুলো এই চ্যাপ্টারে আমাদেরকে জানতে হবে।
প্রত্যেক চ্যাপ্টারে শুরু হলে নতুন বিষয়ে কিছু নতুন নতুন টার্ম পড়তে হয়। এখানেও আমাদেরকে কিছু নতুন নতুন টার্ম পড়তে হবে, সেই টার্মগুলো আমি তোমাদেরকে পরপর বলছি। নতুন নতুন টার্মগুলোর জন্য আমি যে দর্পণটা নেব সেটা হচ্ছে অবতল দর্পণ। কারণ একটু আগেই বললাম যে আমাদের বেশিরভাগ যে ভেরিয়েশনগুলো দেখতে পাবো, বিভিন্ন রকম আনসারগুলো দেখতে পাবো, সেটা অবতল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই ভেরিয়েশন পাবো। পরে যখন রে ডায়াগ্রাম ড্র করব তখন দেখতে পাবে। তো কিছু নতুন নতুন টার্ম যেগুলো পড়তে হবে, তো এটা দেখেও, এটা মনে করো আমার একটা দর্পণ। এটা কিন্তু এখন আমার দর্পণ হয়নি, আমি কোন দিকটার উপর প্রলেপ দিচ্ছি তার উপর নির্ভর করবে এটা কী ধরনের দর্পণ হবে। তো আমাকে অবতল দর্পণে পরিণত করতে হবে। যদি একটা দর্পণকে অবতল দর্পণ করতে হয়, তার মানে রশ্মি বা রেগুলো প্রতিফলিত হবে এখান থেকে, মানে এইভাবে রে যাবে, এইভাবে প্রতিফলিত হবে। তাহলে তার উল্টো দিকটাতে রূপোর প্রলেপ দিতে হবে, মানে আমি এই দিকে রূপোর প্রলেপ প্রয়োগ করলাম। তাহলে এটা আমার পরিণত হয়ে গেল একটা অবতল দর্পণে। এবার দেখো, এবার আমরা এই রেটাকে মুছে দিই। বেশ কিছু টার্ম এখান থেকে আমরা পড়তে পারবো। প্রথম যে টার্মটা আমরা এখানে পড়ব সেটা হচ্ছে যে এই দর্পণের মেরু বলতে কি বোঝায়। দর্পণের মেরু, তো একটা রান্না করার কড়াই যখন দেখবে একটা জায়গায় নামানো থাকে, তখন রান্না করার কড়াইটার একদম মাঝখানের যে বিন্দুটা সেটা মাটিতে টাচ হয়ে থাকে। এই যে মাঝখানের বিন্দুটা মাটিতে টাচ হয়ে আছে, তেমনি একটা দর্পণ, অবতল দর্পণ বা উত্তল দর্পণকে যদি মাটির উপর নামিয়ে দাও, এমনভাবে নামাবো যে ওই দিকটায় জল রাখা যাবে, যে বিন্দুটা মাটিতে টাচ হয়ে থাকবে সেটা হচ্ছে এই মধ্যবিন্দুটা। এই যে মধ্যবিন্দুটা আছে, এই মধ্যবিন্দুটার নাম দেব আমি পি। আর এই যে পি বিন্দুটা বলছি, এই পি বিন্দুটাকে বলা হয় ওই দর্পণের মেরু। তাহলে কোনো একটা উত্তল বা অবতল দর্পণের মেরু বলতে কি বুঝবো? মেরু বলতে বুঝবো এই দর্পণটার এই যে মাঝের বিন্দুটা, এই মাঝের বিন্দুটাকে বলা হয় এই দর্পণটার মেরু। এবার দেখো, এই দর্পণটা একটা গোলকের অংশ, মানে এটা একটা গোলক ছিল, যে গোলক থেকে আমরা কেটে এই দর্পণটা তৈরি করেছি। এবং এই যে গোলকটা আমি এখানে পাচ্ছি, এই গোলকটার তো একটা কেন্দ্রবিন্দু আছে, সেটাকে সি দিয়ে লিখছি। তাহলে এখানে সি যেটা, সেটা হচ্ছে এই গোলকটার কেন্দ্র। কিন্তু যখন আমি শুধু দর্পণটার কথা বলছি, তখন দর্পণটা তো আর একটা গোলক নয়, ওটা একটা গোলকের অংশ। সেক্ষেত্রে এই সি বিন্দুটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র মানে যে এই যে বক্রতলটা, এই বক্রতলটাকে যদি আমি সম্পূর্ণ গোলকে পরিণত করি, তাহলে যে কেন্দ্রবিন্দুটা পাবো সেটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। 3 নাম্বার আসবো। 3 নাম্বারে এবার এই বক্রতা কেন্দ্র এবং এই মেরু, এই দুটোকে একটা লাইন দিয়ে যোগ করে দাও। তাহলে বক্রতা কেন্দ্র এবং মেরুকে যদি আমি লাইন দিয়ে যোগ করে দিই, তাহলে একটা লাইন পাচ্ছি, সেটাকে বলছি সিপি লাইন। এই সিপি যে সরল রেখাটা পাচ্ছি আমি, এই সিপি সরল রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে এই সিপি সরল রেখাটা হলো আমার প্রধান অক্ষ। তুমি চাইলে এই প্রধান অক্ষটাকে এই দিকে এবং এই দিকে বাড়িয়ে দিতে পারো, অর্থাৎ এই প্রধান অক্ষটার কোনো শেষ সীমা নেই। এদিকে সীমাহীনভাবে তুমি যতদূর খুশি বাড়িয়ে দিতে পারো,
এই দিকেও সীমাহীনভাবে যত দূর খুশি আমরা বাড়িয়ে দিতে পারি। একে বলা হয় এই দর্পণের প্রধান অক্ষ। এরপর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফোকাস। ফোকাস বলতে কি বুঝি? আমরা ফোকাসের সংজ্ঞা কি সেটা তুমি বই থেকেই পাবে। আমি তোমাকে এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে ফোকাস বলতে কি বুঝি, তার কনসেপ্টটা কি। দেখো, ফোকাস যদি আমাকে বের করতে হয় যে কোনো একটা দর্পণের ফোকাস কোথায় রয়েছে, সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে সমান্তরাল কিছু রে নিতে হবে, সমান্তরাল আলোক রশ্মি নিতে হবে। যেভাবে সমতল দর্পণে আমরা রশ্মি ড্র করেছিলাম, রশ্মি বিভিন্ন, ঠিক তেমনি এখানেও কিছু রশ্মি আঁকতে হবে। কিন্তু এখানে রশ্মিগুলো কেমন নিতে হবে? যখন তোমাকে ফোকাস বের করতে হবে তখন তুমি যে রশ্মিগুলো নেবে সেই রশ্মিগুলোকে নিতে হবে এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল কিছু রশ্মি। তো আমি প্রধান অক্ষের সাথে সমান্তরাল একটা রশ্মি নিচ্ছি, এই একটা রশ্মি নিলাম, এই একটা রশ্মি নিলাম, এই একটা রশ্মি নিলাম, এই একটা রশ্মি নিলাম। এই যে আমি বিভিন্ন রশ্মিগুলো ড্র করলাম, এই প্রত্যেকটা রশ্মি হচ্ছে আমার প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি। যখন এরকম প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি না হয় তখন দেখা যায় অবতল দর্পণের ক্ষেত্রে এই রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এইভাবে পেরিয়ে যায়। এই রশ্মিটা এইদিকে যায়, এই রশ্মিটা এইভাবে পেরিয়ে যায়, এই রশ্মিটা এইভাবে যায়, এই রশ্মিটা এইভাবে যায়। অর্থাৎ তারা প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুকে ছেদ করে, যেটাকে আমরা এফ নাম দিচ্ছি। আর এই এফটাকেই বলা হয় আমার এই দর্পণটার ফোকাস। তাহলে ফোকাস বলতে যেটা বুঝি যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল কিছু রশ্মি দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পেরিয়ে যায়। প্রধান অক্ষের উপর সেই নির্দিষ্ট বিন্দুটাকেই বলা হয় সেই দর্পণের ফোকাস। এবার পোল থেকে ফোকাসের যে দূরত্ব অর্থাৎ পিএফ, এই দূরত্বটাকে বলা হয় ওই দর্পণটার ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে লিখব। আর পি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা পিসি, তাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা আর দিয়ে লিখব। বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে যে গোলকটা আমি নিয়েছি সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে ওর বক্রতা ব্যাসার্ধ। আর ফোকাস দৈর্ঘ্য বলতে বোঝায় ওই যে মেরু থেকে ফোকাসের যে দূরত্ব, এই দূরত্বটা, এটা হচ্ছে এই দর্পণটার ফোকাস দৈর্ঘ্য। আমরা এরপরে প্রমাণ করে দেখাবো যে এই ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। এই ফোকাস দৈর্ঘ্যটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। চিন্তার কিছু বিষয় নেই, আমরা এটা কিন্তু প্রমাণ করে দেখাবো। জ্যামিতির সাহায্যে আমরা অঙ্ক কষে দেখাতে পারবো যে এফ সমান r/2 হয়। এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। এবার দেখো, এটা হলো ফোকাস, সমান্তরাল রশ্মিগুলো যে বিন্দু দিয়ে পেরিয়ে যাচ্ছে। এবার একটা তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো তো প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি, কিন্তু যদি প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি না হয় তাদের ক্ষেত্রে কি হবে? তারা কোন বিন্দুতে গিয়ে মিলিত হবে? সেটার জন্য আমরা কি করব এখানে, সেটা হচ্ছে যে আমরা ফোকাস তল বলে একটা কোয়ান্টিটিকে ডিফাইন করব। তো এবার দেখি তাহলে যে ফোকাস তল বলতে কি বুঝি। তো এটা লিখে নিয়েছ আশা করা যায়, লিখে না নিলে পজ করে লিখে নাও। আমি এটা মুছে এবার অন্য ছবি আঁকব।
এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ফোকাস তল। তো এটা হলো আমার একটা অবতল দর্পণ, এটা তার প্রধান অক্ষ, এটা হলো প্রধান অক্ষের এটা মেরু, এটা হলো বক্রতা কেন্দ্র, আর এটা হলো ফোকাস। এবার এই দর্পণের সামনে ফোকাসে আমরা একটা তল কল্পনা করব, একটা সমতল কল্পনা করব। যে সমতলটাকে আমরা কেমনভাবে আঁকবো, এই সমতলটা হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে সেই সমতলটা, এই সমতলটাকে বলা হয় ফোকাস তল। তাহলে এই সমতলটা দেখতে কেমন হবে? এটা যদি আমার প্রধান অক্ষ হয়, এটা হবে সেই সমতলটা, মানে প্রধান অক্ষের এই বিন্দুটাকে যদি আমরা ফোকাস ধরে নিই, এই বিন্দুটাকে, তাহলে এই ফোকাসটা এখানে, সেই ফোকাসের ওপর দিয়ে আমি যদি এই প্রধান অক্ষের সাথে একটা লম্বভাবে তল কল্পনা করি, এমন একটা তল যে তলের ওপর এই প্রধান অক্ষটা লম্ব, সেই তলটাকে বলা হয় ফোকাস তল। তাহলে এই তলটাকে, এটা আমি 2 ডাইমেনশনে ড্র করেছি, যদি 3 ডাইমেনশনে ড্র করি এই তলটা দেখতে হবে এরকম। এই যে তলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফোকাস তল। এই ফোকাস তলটার গুরুত্ব কি? এটা একটা কাল্পনিক তল। যদি আমাদের কিছু রশ্মি থাকে, যে রশ্মিগুলো সমান্তরাল রশ্মি, কিন্তু তারা মনে করো প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়, রশ্মিগুলো তো সমান্তরাল, আগের ক্ষেত্রেও রশ্মিগুলো সমান্তরাল ছিল, এক্ষেত্রেও রশ্মিগুলো সমান্তরাল, কিন্তু এই রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। প্রধান অক্ষটা এইভাবে আছে, এই রশ্মিগুলো এইভাবে আছে, তখনও এই রশ্মিগুলো প্রতিফলিত হয়ে একটা বিন্দুতেই মিলিত হবে, তখনও এই রশ্মিগুলো প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে মিলিত হবে, আর সেই বিন্দুটা থাকবে এই ফোকাস তলে। তাহলে যখনই কিছু সমান্তরাল রশ্মি এই দর্পণের উপর এসে পড়বে, তখন সেই সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলিত হয়ে এই ফোকাস তলের কোনো না কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। আর সেই ফোকাস তলের ওপর একটা বিন্দু হচ্ছে একটা স্পেশাল বিন্দু, সেটা হচ্ছে ফোকাস। যখন সমান্তরাল রশ্মি, যারা অক্ষের সাথে সমান্তরাল, সেই অক্ষের সাথে সমান্তরাল রশ্মি যখন প্রতিফলিত হবে, তখন তারা ফোকাসে গিয়ে মিলিত হবে। তার মানে অক্ষের সাথে সমান্তরাল রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাসে মিলিত হয়, যেটা ফোকাস তলের ওপরেই একটা বিন্দু। আর যে সমস্ত রশ্মিগুলো অক্ষের সাথে সমান্তরাল নয়, তারা ফোকাস তলের ওপরের দিকে বা নিচের দিকে মিলিত হবে। রশ্মিগুলো যদি নিচ দিক থেকে যায়, প্রতিফলনের পর ওপর দিকে মিলিত হবে। রশ্মিগুলো যদি ওপর দিক থেকে এইভাবে আসে, তারা প্রতিফলিত হওয়ার পর নিচের দিকের কোনো একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে এটা হলো ফিজিক্যাল সিগনিফিকেন্স এই ফোকাস তলটা। এবার তোমাকে আমি রে ডায়াগ্রাম করে দেখাই যে রশ্মি কিভাবে এখানে প্রতিফলিত হচ্ছে এবং প্রতিফলনে এখানে প্রতিফলনের সূত্র কিভাবে মেনে চলছে। তো গোলীয় দর্পণে যখন কোনো একটা রশ্মি প্রতিফলিত হয়, তখন কি সে প্রতিফলনের সূত্রগুলো মেনে চলে? এর উত্তর হবে হ্যাঁ, প্রতিফলনের সূত্র সব সময় মেনে চলে। তো দেখা যাক যে কিভাবে প্রতিফলনের সূত্র মেনে এখানে কাজ হচ্ছে। তো এই আমার হলো একটা অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণের প্রধান অক্ষ। এই বিন্দুটা হলো আমার মেরু, এই বিন্দুটা হলো ওর বক্রতা কেন্দ্র এবং এটা হলো ওর ফোকাস। আমাদের যখনই আমরা কোনো একটা অবতল বা উত্তল দর্পণ আঁকবো, এই 3টি বিন্দুকে আমরা কিন্তু নির্দিষ্ট করে দেবো।
যে এটা হলো বক্রতা কেন্দ্র, এটা হলো ফোকাস, এটা হলো মেরু। এবার ধরে নাও যে কোনো একটা রে এই দর্পণের দিকে আসছে, তো এটা আমি ধরে নিচ্ছি যে সেই রেটা, যেই রেটা এই দর্পণের দিকে এলো, এখানে আপতিত হলো। এবার কোনো একটা বিন্দুতে রে যখন আপতিত হবে, তখন আমাকে যদি প্রতিফলিত রশ্মিটা আঁকতে হয়, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে এখানে কত কোণে এই রশ্মিটা আপতিত হয়েছে। আর কত কোণে আপতিত হয়েছে সেটা বুঝতে হলে প্রথমে আমাকে একটা এই বিন্দুর উপর লম্ব ড্র করতে হবে। এখন কোনো একটা বৃত্ত বা কোনো একটা গোলকের যদি উপর আমি লম্ব আঁকি, দেখা যাবে গোলকের যে কোনো বিন্দু থেকে লম্ব ড্র করলে সেই লম্বগুলো সবসময় কেন্দ্রে গিয়ে মিলিত হয়। এখানে আমি বিভিন্ন বিন্দুতে লম্ব ড্র করছি। এই বিন্দুতে লম্ব ড্র করলাম এটা, এই বিন্দুতে লম্ব আঁকলাম এটা, এই বিন্দুতে লম্ব হচ্ছে এটা, এই বিন্দুতে লম্ব হচ্ছে এটা। প্রত্যেকটা বিন্দু থেকে যদি আমরা লম্বগুলো ড্র করি, তাহলে দেখতে পাবো সেই লম্বগুলো সেন্টার বা কেন্দ্রে গিয়ে মিলিত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রেও যদি আমি একটা লম্ব আঁকি, সেই লম্বটা কেন্দ্রে গিয়ে মিলিত হবে। অর্থাৎ এটা হলো আমার আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব। তাহলে এবার এই যে কোণটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপতন কোণ আই, এবং সেই আপতন কোণের আয়ের সমান করে পাবো আমি প্রতিফলন কোণ। এই আপতন কোণের সমান করে আমি পেলাম প্রতিফলন কোণ আর। এবং দেখতে পাচ্ছি এরপর রশ্মিটা ফোকাস দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো যে বিন্দুতেই আপতিত হোক না কেন, যত কোণে আপতিত হবে ঠিক তত কোণেই রশ্মিটা প্রতিফলিত হবে। আর এখানে যে বিন্দুতেই তুমি লম্ব ড্র করো না কেন, সেই লম্বগুলো কেন্দ্র দিয়েই পেরিয়ে যাবে। তো এটা হলো আমার একটা রশ্মি, বিভিন্ন ছবিগুলো আঁকলাম, যেখান থেকে আমরা প্রতিফলনের সূত্র মেনে চলছে কিনা বা কিভাবে প্রতিফলনের সূত্রটা আমরা এক্ষেত্রে প্রয়োগ করতে পারি সেটা তোমাদের দেখালাম। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একটা দর্পণের উন্মেষ এবং কৌণিক উন্মেষ। এবার বলবো কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ বলতে আমরা কি বুঝি? দেখো, আমার দর্পণ বিভিন্ন রকমের হতে পারে। মানে যে দর্পণগুলো তৈরি করব, সেই দর্পণগুলো যে গোলক থেকে তৈরি হয়েছে সেটা বড় গোলক হতে পারে, আবার ছোট গোলক হতে পারে। তো মনে করো তুমি যদি একটা এই রকম গোলক নিলে, আবার চাইলে একটা বড় গোলক নিতে পারো, আবার চাইলে একটা অনেক বড় গোলক নিতে পারো, এরকম। তো এখান থেকেও আমি একটা দর্পণ তৈরি করতে পারবো। এটা হচ্ছে এই গোলকের কেন্দ্র, এটা এই গোলকের কেন্দ্র, এটা এই গোলকের কেন্দ্র। এখানে আমি এখান থেকে এটা কেটে নিলাম, এটা হয়ে গেল আমার একটা দর্পণ। চাইলে তুমি এইটুকু নিতে পারো, এটা হয়ে গেল তোমার একটা দর্পণ। এখানেও আমি একই সাইজের একটা দর্পণ নিতে পারি, এখানেও আমরা একই সাইজের একটা দর্পণ নিতে পারি। এবারে এই দর্পণের ক্ষেত্রে দেখো, এই দর্পণটা খুব বেশি বাঁকা নয়, এটা অনেকটা দেখতে সোজা সোজা মতো। এর বাঁকটা একটু বেশি, এর বাঁকটা অনেকটা বেশি। মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা খুব কার্ভ, অনেকটা বাঁকা। এর বাঁকানোটা একটু কম, এর বাঁকানোটা আরও কম। যত বড় স্ফিয়ার নেব আমরা, তারপর থেকে ছোট অংশ আলাদা করে নেব, তার বাঁকটা অনেক কম হবে।
বড় বড় বাসের দেখবে বাঁকটা অনেক বেশি থাকে। আবার আমাদের যে বাইক থাকে, বাইকের যে কাঁচগুলো থাকে দেখে মনেই হয় না যে ওটা উত্তল বা অবতল দর্পণ, দেখে মনে হয় প্লেন, কিন্তু ওটা আসলে প্লেন নয়, ওটা থাকে উত্তল দর্পণ। তো এক্ষেত্রে আমার এই যে দর্পণটা তৈরি হয়েছে, এই যে এক্ষেত্রে দর্পণটা তৈরি হয়েছে, এই যে এক্ষেত্রে দর্পণটা তৈরি হয়েছে, বিভিন্ন দর্পণের বাঁকগুলো বিভিন্ন মতো, এবং দর্পণটার শেষের প্রান্তগুলোকে যদি আমি যোগ করি, এখানে দর্পণটার যদি শেষের বিন্দুগুলোকে যোগ করি, এখানে দর্পণের যদি শেষের বিন্দুগুলোকে যোগ করি, তো দেখো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেল পাচ্ছি। এখানে এই কোণটা পাচ্ছি, এখানে এই কোণটা পাচ্ছি। এখানে কোণের মানটা সব থেকে বেশি হবে এবং এখানে এই কোণটা সব থেকে কম হবে। কোনো একটা দর্পণ যদি এমন দেখতে হয় এটা, এবং তার যদি কেন্দ্রবিন্দুটা এখানে থাকে, এই যদি দর্পণটা হয়, তাহলে কেন্দ্রে যে কোণটা তৈরি করছে এই কোণটা হচ্ছে আরও কম। এই যে কেন্দ্রে কোণগুলো তৈরি করছে, আমি থিটা থিটা দিয়ে লিখেছি, এই থিটাকেই বলা হয় কোনো একটা দর্পণের কৌণিক উন্মেষ। এই কোণগুলোকে বলা হয় কৌণিক উন্মেষ। এবং আমরা যখন বিভিন্ন রে ডায়াগ্রাম ড্র করব বা অঙ্কগুলো করব, তখন আমাদের এই কৌণিক উন্মেষটাকে হতে হবে 4 ডিগ্রির সমান বা তার থেকে কম। আমাদের কৌণিক উন্মেষগুলো যেগুলো হবে, এই কৌণিক উন্মেষগুলো 4 ডিগ্রি বা তার কম হবে। মানে মিরর যদি খুব কার্ভ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে আমরা রে অপটিক্সে যে সমস্ত ফর্মুলাগুলো পড়ব, সেই ফর্মুলাগুলো প্রয়োগ করা যাবে না, বা ফর্মুলাগুলো যখন আমরা তৈরি করব তখন আমরা ধরেই নেব যে এগুলো 4 ডিগ্রির থেকে কম। তাহলে 4 ডিগ্রির থেকে কম বা বেশি হওয়ার জন্য আমাদের রশ্মিগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তো রশ্মির ভাগগুলোকে আমরা যদি বলি, তাহলে দেখা যাবে যে রশ্মিকে আমরা একটা নির্দিষ্ট ভাগে ভাগ করতে পারি, যে রশ্মিকে বলা হয় উপাক্ষীয় রশ্মি, যে রশ্মিকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি বলতে কি বুঝবো, সেটা হচ্ছে যে যদি আমার এটা একটা অবতল দর্পণ হয়, এটা হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এবার এই প্রধান অক্ষের কিছু রে, যদি আমরা কিছু রে ড্র করি, তাহলে আমি কিছু রে ড্র করছি এর ওপর, সেই রেগুলো মনে করো এই রেগুলো, এই রে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম আমি বেশ কিছু রশ্মি আঁকলাম। এই যে রশ্মিগুলো দেখতে পাচ্ছ, কিছু রশ্মি আছে যারা অক্ষের খুব কাছাকাছি, আবার কিছু রশ্মি আছে যারা অক্ষের থেকে অনেকটা দূরে দূরে। প্রধান অক্ষের কাছাকাছি যে রশ্মিগুলো, এই রশ্মিগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। আমরা যখন বিভিন্ন রে ডায়াগ্রাম ড্র করব, বস্তু, প্রতিবিম্ব, এই সমস্ত বের করার জন্য, তখন আমরা ধরেই নেব যে আমরা যে রশ্মিগুলো আঁকছি সেগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তাহলে এই উপাক্ষীয় রশ্মি যেগুলো বলছি, এগুলো কিন্তু কোন রশ্মিগুলোকে আমরা উপাক্ষীয় বলবো আর কোন রশ্মিগুলোকে বলবো উপাক্ষীয় রশ্মি নয়, সেটা আমি কৌণিক উন্মেষ দিয়ে বিচার করব। যেমন বিভিন্ন ক্ষেত্রে আমি এখানে একটা ছবি দিয়ে দেখাই যে কখন রশ্মিকে আমি উপাক্ষীয় রশ্মি বলবো আর কখন রশ্মিকে আমি উপাক্ষীয় রশ্মি বলবো না, সেটা একটা ছবি দিয়ে দেখা যাক। কারণ
অক্ষ থেকে কত দূরে আছে তার উপর কিন্তু নির্ভর করবে না যে একটা রশ্মি উপাক্ষীয় রশ্মি নাকি উপাক্ষীয় রশ্মি নয়। সেটা এখান থেকে দেখো, হতে পারে যে তোমার দর্পণের অক্ষের থেকে 1 সেন্টিমিটার দূরের রশ্মি উপাক্ষীয় রশ্মি, আবার অন্য দর্পণের ক্ষেত্রে অক্ষ থেকে 1/2 সেন্টিমিটার দূরের রশ্মিও উপাক্ষীয় রশ্মি নয়। নির্ভর করবে সেই দর্পণের কৌণিক উন্মেষ কত তার উপর। যেমন মনে করো আমি এই একটা দর্পণ আঁকলাম আর এই একটা দর্পণ আঁকলাম, দেখতেই পাচ্ছ এই দর্পণটা অনেকটা বাঁকানো আর এই দর্পণটা অনেকটা সোজা। এবার এই দর্পণ দুটোকে আমি এইভাবে প্রধান অক্ষগুলো আঁকলাম। এই দর্পণের কেন্দ্র হচ্ছে এটা আর এই দর্পণের কেন্দ্র হচ্ছে এটা। তাহলে এই দর্পণ থেকে মনে করো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 4 ডিগ্রি, আর এই দর্পণের ক্ষেত্রেও এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 4 ডিগ্রি। এখন এই 4 ডিগ্রির মধ্যে, 4 ডিগ্রির ভেতরে যে সমস্ত রশ্মি এসে পড়বে তাদেরকে বলবো আমরা উপাক্ষীয় রশ্মি। অর্থাৎ এই দর্পণটার ক্ষেত্রে এতটা জায়গা পাচ্ছি, যে জায়গার উপর রশ্মি যদি এসে পড়ে সেই রশ্মিকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। কিন্তু এই দর্পণের ক্ষেত্রে এইটুকু রিজিয়নের মধ্যে যে রশ্মিগুলো এসে পড়বে সেই রশ্মিগুলোকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। অর্থাৎ কোনো একটা দর্পণ যত দেখতে সমতলের মতো হবে, বটে তো অবতল দর্পণ বা উত্তল দর্পণ, কিন্তু দেখে মনে হবে প্রায় সমতল। অর্থাৎ এই তলের যে বক্রতা, এই বক্রতা যদি খুব কম হয় আর বক্রতা ব্যাসার্ধ যদি অনেকটা বেশি হয়, তাহলে সেই দর্পণটার অনেকটা জায়গা জুড়ে যে রশ্মিগুলো, সেগুলোকে আমরা উপাক্ষীয় রশ্মি বলতে পারবো। কিন্তু কোনো দর্পণে যদি বক্রতা খুব বেশি হয়, মানে বক্রতা ব্যাসার্ধ খুব কম, সেখানে 4 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আঁকি তো খুব কম অংশ পাবো যে অংশের রশ্মিগুলো উপাক্ষীয় রশ্মি হবে। আমাদের এই চ্যাপ্টারে যত রে ডায়াগ্রাম ড্র করব, যত অঙ্ক করব, সমস্ত ক্ষেত্রে আমরা ধরে নেব রশ্মিগুলো 4 ডিগ্রির মধ্যে আপতিত হয়েছে, রশ্মিগুলো 4 ডিগ্রির মধ্যে আপতিত হয়েছে। তাই কোনো একটা দর্পণ যত কম বক্র হবে তত ভালো, আর যত বেশি বক্র হবে তত খারাপ। ঠিক আছে।